শুরু করছি সৃষ্টিকর্তার নামে। আমরা মিরপুর থেকে কল্যাণপুরে রবি এক্সপ্রেসের কাউন্টারে আসি, সেখান থেকে কোস্টারে আরামবাগে, এরপর অল্প কিছু নাস্তা করি। 11:30 দিকে আমাদের বাস ছাড়ে, গন্তব্য রাঙামাটি। যাত্রা বিরতিতে আমরা পেট পুরে খাওয়া দাওয়া করি গ্রিন ভিউ হোটেলে। ফজরে সীতাকুণ্ডে অবস্থান নেই। দেখতে দেখতে সময় পার হয়। 7:30টার দিকে পৌঁছাই রাঙামাটির সদরে। যাত্রাটি মোটেও ভালো ছিল না, কারণ একে তো পেছনের সিট আর ইঞ্জিনের তাপে আমাদের বেশ কষ্ট হয়েছে। তবে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে আমরা সেফলি পৌঁছাতে পেরেছি। ট্রাভেল লাইক এ পাবলিকের এবারের সাথী আমার বন্ধু শাকিল ও তার ছোটবেলার বন্ধু আবির। রাঙামাটিতে আমরা উঠেছি জনতা ব্যাংকের রেস্ট হাউসে। এজন্য তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। সকালে রুম থেকে ফ্রেশ হয়ে নেই, এরপর আমরা বেরিয়ে পড়ি কাপ্তাই লেক ভ্রমণের লক্ষ্যে। ঝুলন্ত ব্রিজের ঘাট থেকে আমাদের ট্রলার নিতে হবে। আর ঝুলন্ত ব্রিজ থেকে আমরা এখানে একটা নৌকা করে আমরা শুভলং ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করব, এবং এখান থেকেও আপনারা নৌকা ভাড়া করে অনেকগুলো স্পট আছে, সেটা এই কাউন্টারে কথা বলে আপনারা ঠিক করে নেবেন। তারপরে নৌকাতে করে আমরা যাত্রা শুরু করব। তো দেখি যাত্রাতে, যেহেতু রাঙামাটি আমার প্রথম ভ্রমণ, সুলাইমান ভাইয়েরও প্রথম ভ্রমণ। কাপ্তাই লেকে এর আগে কখনো আসি নাই। খুবই ভালো লাগছে। প্রকৃতির যে স্নিগ্ধতা, প্রকৃতির যে মুগ্ধতা, সেটা দেখে আসলেই আশ্চর্য হয়ে যাচ্ছি। আর ঝুলন্ত ব্রিজের কথাই বলছিলাম। ঝুলন্ত ব্রিজ ছবিতে অনেক দেখেছি, তো সেই ঝুলন্ত ব্রিজটা এখন পানিতে নিমজ্জিত। বর্ষার পানি বাড়ার সাথে সাথে এটা নিমজ্জিত হয়ে গিয়েছে, এই জন্য এই ঝুলন্ত ব্রিজে এখন কেউ উঠতে পারে না। গহীন জঙ্গলে যাচ্ছি না, আমরা যাচ্ছি গহীন লেকে। গহীন লেকে। এখন আমরা এসেছি ঝুলন্ত ব্রিজ রাঙামাটিতে। দেখি ঝুলন্ত ব্রিজের অবস্থা কি। শুনেছি ঝুলন্ত ব্রিজ নাকি পানিতে নিমজ্জিত হয়ে আছে। রাঙামাটি অনেক সুন্দর একটি পার্বত্য জেলা। রাঙামাটিতে আমরা কাপ্তাই লেকে এসেছি, আর এখন আমরা ঝুলন্ত ব্রিজে অবস্থান করছি। তো ঝুলন্ত ব্রিজ পানিতে নিমজ্জিত। এপাশে দেখতে পাচ্ছেন সুবিস্তৃত কাপ্তাই লেক। কাপ্তাই লেক আসলে অনেক বড়, আর এই সিঁড়িগুলো দিয়ে আমরা ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যাচ্ছি। তো ঝুলন্ত ব্রিজ বর্ষার পানিতে নিমজ্জিত হয়ে গেছে। যে ঝুলন্ত ব্রিজ পানিতে নিমজ্জিত, অসংখ্য বোট এখানে আছে। আমরা এখান থেকে বোট ভাড়া করে আমরা শুভলং ঝর্ণার দিকে এগিয়ে যাব। বোটের কাউন্টার এখানে আছে, তো এখান থেকে ঠিক করে আমাদেরকে বোট নিয়ে যেতে হবে। এখানে লেখা আছে দূরে যদি আমরা দেখি, সবার উপরে দেশ আমার অহংকার, বর্ডার গার্ড বাংলাদেশ। সবাই এখানে নৌকাতে করে ঘুরতে বের হয়েছে। আর এই যে কাপ্তাই লেক,
কাপ্তাই লেকের পানি নীল স্বচ্ছ, দেখেই মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি। তো প্রকৃতির এই যে অপার সম্ভাবনা, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আমরা উপভোগ করতে করতে এগিয়ে যাব, দেখি কি হয়। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের বোট ভাড়া পাবেন। এখানে বোটের মূল্য তালিকা ফিক্সড করা আছে। আমরা যেমন ছোট একটা ফাইবার বোট নিয়েছি, যেটার প্যাকেজ 1, সারাদিন ঘুরবো। আমাদের ভাড়া পড়েছে 3500 টাকা। আর এখানে আমরা 10টা স্পট ভ্রমণ করব আর কি। আর এখানে আমরা শুভলং বড় ঝর্ণা থেকে শুরু করে ছোট ঝর্ণা, স্বর্গছেড়া রেস্টুরেন্ট, চাংপাং, পেদা টিংটিং, ইয়াকিং, নির্মাণনগর মন্দির, আদিবাসী মার্কেট, পাহাড়ি গ্রাম, পলওয়ে পার্ক, ডিসি বাংলো, শুভলং বাজার এবং আর্মি ক্যাম্পগুলো হচ্ছে ভ্রমণ করব আর কি। তো এটাই হচ্ছে আমাদের বোট। এটা দিয়েই হচ্ছে আমরা আজকে কাপ্তাই লেক ভ্রমণ করব। কাপ্তাই লেকের বেশ কয়েকটি জায়গা আমরা ঘুরে ফিরে দেখব। আমরা যেহেতু 4 জন আছি, সেহেতু আমরা একটা ছোট বোট নিয়েছি আর কি। আপনারা সংখ্যায় বেশি থাকলে আরো বেশি নিতে পারেন। আর এই যে আমাদের মাঝি ভাই, ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ রবিউল ইসলাম। আর ছোট ভাইয়ের নাম কি? তো ভাই হচ্ছে আপনি কতদিন ধরে এই নৌকা চালান? ধরেন না 4-5 বছর। 4-5 বছর। আপনার বাসা কি এখানে? জি, এখানে কোথায়? বিজবি সেক্টরের পিছনে আমার বাসা। লেকে কি সবসময় পানি থাকে না? সব সময় থাকে না। একদম শুকিয়ে যায়? জি, শুকিয়ে যায়। কখন শুকিয়ে যায়? আপনার এটা ধরেন না শীতের পরে। শীতের পরে শুকিয়ে যায়। কেমন লাগে আপনার? ভালোই লাগে। কখনো কি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন? না। মানে কোনো কিছুই, মানে কখনো অশরীরী বা হচ্ছে কখনো মানে নৌকা ডুবে যাবে এরকম কোনো মানে কিছুর সম্মুখীন হন নাই? হয় নাই আমি। আচ্ছা, আমরা যাত্রা শুরু করলাম। রবিউল ভাই হচ্ছে বোট স্টার্ট দিলেন। আমরা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের ওপাশেই আছে হচ্ছে বিজিবি ক্যাম্প, আর এপাশে আছে হচ্ছে একটা দেওয়ানপাড়া। তো দেওয়ানপাড়াতে বেশ কিছু মার্কেট রয়েছে। যারা শপিং করতে পছন্দ করেন তারা 20 টাকা নৌকা ভাড়া যাতায়াত দিয়ে আপনারা ওপাশে চলে যেতে পারেন। আর আমরা বেশ কিছু পাহাড়ের সারি দেখতে পাচ্ছি। এদিকে পিছনে পাহাড়। তো এটা হচ্ছে বাংলাদেশের, এটা শুভলং পাহাড় বলছে ভাই। আমরা যাত্রা শুরু করলাম। পানির বুক দিয়ে বুক চিরে আমরা এগিয়ে চলেছি শুভলং পাহাড়ের দিকে। আমাদের গন্তব্য শুভলং ঝর্ণা, ছোট এবং বড় দুইটাই। এখানে অজস্র বোট রয়েছে। আবার এখানে এই টিলাতে যাওয়ার জন্য আসলে এখানেও যে মানে এই টিলাতেও ঘোরা যায়। পরিবেশটা অসম্ভব সুন্দর আজকে। আকাশে মেঘ নাই, কিন্তু লেকের যে সুশীতল যে হাওয়া, সেটা আমাদের মুগ্ধতা এনে দিচ্ছে। আর দূরের যে পাহাড়, সেটা আসলেই দেখতে অনেক সুন্দর লাগছে। শুরু হয় কাপ্তাই হ্রদ ভ্রমণ। শাকিল ওর বন্ধু আবির এখানে এর আগে 2বার এসেছে। কাপ্তাই লেকে এটা কাজল আর আমার প্রথম ভ্রমণ। যেহেতু রাঙামাটি আমাদের কাছে পরিচিত না, এজন্য কাপ্তাইকেই আমরা বেছে নিয়েছি দেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটিকে চেনার জন্য, যদিও এটা সম্ভব না। কাপ্তাইতে প্রবেশ করেই মনে পড়ল বন্ধুদের সাথে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের কথা। কিছুটা সময় মনে হতে লাগলো যে টাঙ্গুয়া আর কাপ্তাই প্রায় একই রকম, উপরে পাহাড়, নিচে জলরাশি। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য একটি হাওর আর একটি হ্রদ।
টাঙ্গুয়ার হাওর হলো মৌসুমী প্রাকৃতিক জলাভূমি, আর কাপ্তাই লেক হলো স্থায়ী কৃত্রিম হ্রদ। টাঙ্গুয়ায় তীর ঘেঁষা ভারতের মেঘালয়, আর এখানে জলাভূমির মাঝে পাহাড়। আবির মনে করিয়ে দিল সে আক্ষেপের কথা। হাওড়ে পাহাড়গুলো আমাদের ছিল না, এখানে যত পাহাড় আছে সব আমাদের। একটা অন্যরকম ভালো লাগা তৈরি হলো। লেকের ভেতরে যত প্রবেশ করি, স্রষ্টার সৃষ্টিতে আমি বিচলিত হই, ভীত হই, হই নগণ্য। রাঙামাটির কোলে বিস্তৃত এক নীল স্বপ্ন এই কাপ্তাই হ্রদ, যার বুক জুড়ে ভেসে ওঠে শতদ্বীপ, পাহাড়ের ছোট টুকরো প্রকৃতির আয়নায় প্রতিফলিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মনুষ্য সৃষ্ট স্বাদুপানির হ্রদ এটি, যার ডান দিকে কাসালং ও মাইনি নদী এবং বাম দিকে চেঙ্গি ও রাইংখং নদী। কিন্তু এই নীরব সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে মানুষের ক্ষোভ, কিছু বিস্মৃতি। চারপাশে পাহাড় ও অরণ্য, পূর্বে রাঙামাটি শহর, দক্ষিণে বাঁধ ও কর্ণফুলী নদী। যেখানে ঢেউয়ের ছন্দে বাজে প্রকৃতির গান, সেখানে মানুষের স্মৃতি মিশে আছে নীরব সমুদ্রে। সকালে সূর্য যখন সোনালি আলো ছড়িয়ে দেয় জলে, মনে হয় পুরো হ্রদ যেন এক বিশাল আয়না, যেখানে আকাশ, মেঘ আর পাহাড় মিলেমিশে আঁকে এক অনন্ত ছবি। গোধূলির লাল আলোয় পাহাড়ের গা রঙিন হয়ে ওঠে, ঢেউয়ের শব্দে বাজে প্রকৃতির চিরন্তন গান। পাহাড়ি মানুষের জীবন, সংস্কৃতি ও সংগ্রামের সাক্ষী এই লেক। জলবিদ্যুৎ, মাছ আর ট্রলারের চলাচলে এই হ্রদ একদিকে দেশের অর্থনীতিকে বাঁচায়, অন্যদিকে সৌন্দর্যে মুগ্ধ করে ভ্রমণ পিপাসু হৃদয়কে। আমরা রাঙামাটি ঝুলন্ত ব্রিজ থেকে প্রায় 2 ঘন্টার পথ অতিক্রম করে নৌকা যোগে আমরা এখন অবস্থান করছি শুভলং ঝর্ণাতে। তা আপনারা জানেন, শুভলং ঝর্ণা বাংলাদেশের অন্যান্য ঝর্ণার মতোই একটি সুউচ্চ পাহাড়ি ঝর্ণা, যেটা পাহাড় থেকে ঝর্ণাটা নেমে এসেছে এবং এটা কাপ্তাই হ্রদের পানিতে মিশে গেছে আর কি। তো প্রতি বছর বর্ষা মৌসুমে আসলে এই শুভলং ঝর্ণার পানিটা বেশি থাকে, কিন্তু শুষ্ক মৌসুমে অন্যান্য ঝর্ণার মতো পানিটা শুকিয়ে যায়। তা আমরা আজকে এসে দেখলাম যে একেবারেই কম নাই ঝর্ণার পানি, আবার একেবারে যে বেশি আছে সেটাও বলবো না। তো শুভলং ঝর্ণা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উঁচু পাহাড়ি ঝর্ণা। এটি বৃহত্তর রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন 1 নম্বর শুভলং ইউনিয়নের চিলারডাক নামক স্থানে কাপ্তাই হ্রদের কোল ঘেঁষে কর্ণফুলী নদীর অববাহিকায় অবস্থিত একটি স্বচ্ছ জলরাশির ঝর্ণা। আর নৌপথে শুভলং বাজার যাওয়ার আগে এই ঝর্ণাটির দেখা মেলে। আর এখানে প্রতি বছর প্রচুর পর্যটকের সমাগম হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষজন এখানে স্নান করছে, দেখেও খুব ভালো লাগছে। শুভলং ঝর্ণার উচ্চতা 300 ফুট উঁচু পাহাড় থেকে এটা নিচের দিকে পড়ে গিয়েছে। আর রাঙামাটি সদর হতে মাত্র 25 কিলোমিটার দূরত্বে শুভলং বাজারের পাশেই শুভলং ঝর্ণার অবস্থান। আর শুভলং ঝর্ণা দেখতে যাওয়ার পথের যে সৌন্দর্য, সেটা আসলে সবাইকে বিমোহিত করবে। আর 2 পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া লেক দেখে অনেকটা থাইল্যান্ডের মতো মনে হতে পারে। আর শুভলং ঝর্ণার এই সৌন্দর্য পর্যটকদের সবসময় বিমোহিত করে।
আমাদের দেখেও ভালো লাগছে, পাহাড় ঘেরা চারপাশে এই ঝর্ণাটা প্রবাহিত হচ্ছে উপর থেকে নিচের দিকে, যেন মনে হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্য সেটা এখানে ঢেলে দিয়েছে। তো আমরা শোভলং ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। আমরা দেখি আরও একটা শোভলং ঝর্ণা, এটা বড়, আরও একটা ছোট ঝর্ণা আছে, আমরা সেটাতে যাওয়ার চেষ্টা করব। আমরা ঝর্ণাতে আসলে নামার খুব ইচ্ছা পোষণ করেছিলাম, সেটার প্রস্তুতিও আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন আমাদের রুম থেকে আসি, আমরা যে সিএনজিতে এসেছিলাম, আমাদের সবার জামাকাপড় একটা ব্যাগের মধ্যে ছিল, যেটা আমরা সিএনজির পিছনে রাখি, কিন্তু আমরা নামার সময় আসলে ভুলবশত সেই ব্যাগটি আমরা রেখে এসেছি, যার জন্য আমরা এখানে আজকে নামতে পারছি না। আর দেখা যাক, আমাদের হারানো ব্যাগটি আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি। তো এখানে সকল মানুষজনই খুবই ভালো। তো যিনি অটোওয়ালা আছেন তিনি অবশ্যই মনে হয় যে তিনি আমাদের দেখে এটা ফেরত দিয়ে যাবেন আর কি, আমরা যেখান থেকে উঠেছি আর কি। আমরা যোগাযোগ করেছি, দেখা যাক কত দূর কি করতে পারি। সেই ঝর্ণা ধারায় পাহাড়, কষ্টের নদী বয়ে চলে। 100 টাকার গুলো কোনগুলা? আর 120 টাকার? 120 টাকা। এরপর ছোট্ট শুভলং, এখানে আমরা চা নাস্তা সারি। শাকিল আর আবিরকে তো ঠেকানো আর সম্ভব হয়নি, তারা গামছা কিনে ছোট শুভলংয়ে নেমে গিয়েছে। 2 বার গোসল করেছে সেখানে। কাজল আর আমি টিলাতে অপেক্ষা করি আর কিছু লোকাল ছেলেদের গান শুনতে থাকি। বেশ আড্ডা দেই ওদের সাথে। আমার নাম বিশ্বম্বর চাকমা। আমি ক্লাস 9-এ রাঙ্গামাটিতে টেক্সটাইল ভোকেশনালে পড়ি। হ্যাঁ, খুব ভালো লাগলো। তো ভাইয়াদের কাছ থেকে একটা গান শুনি। কি গান শুনবো ভাইয়া? একগুচ্ছ খরম হবো হচ্ছে পানা ঠিক গেল। জোরে জোরে বাজানো Hono একবারই জাদিনত দেখুন তারা মুই দোল তার সুলান দোলতা আজিব Savanani yelo bana tarani nei Hot pang hodagan mui hot no filung Hot pana Hot pana te gela Hot pe damui no filung Hot pana te gela Hot pe damui no filung Gare sazi অনেক ভালো হয়েছে ভাইয়া। এই গানের অর্থটা একটু যদি আমাদেরকে বলতেন ভাই, মানে সিনপসিস, এই গানের অর্থটা কি, মানে যদি এটা হচ্ছে ভালোবাসা ইয়া
ইয়া হ্যাঁ কারো প্রতি ভালোবাসা ইয়া হয় যে থেকে যায় যে ওইটা বলতে পারে না। ভালোবাসাটা ব্যক্ত করতে পারে না, মানে যে যাকে ভালোবাসে তাকে হচ্ছে ভালোবাসার কথাটা বলতে পারে না, তাই তো? হ্যাঁ। তোমার কেউ কি এরকম আছে যে তুমি ব্যক্ত করতে পারো না? আমরা দিব না আর কি, যাক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। শুভলং ছোট ঝর্ণার অবস্থান করছি এখন, একদম উপরে উঠেছি। উপরে উঠে একসময় এখানে একটা ঘর ছিল, এখন আর নাই, ভেঙে চুরে গিয়েছে, ভগ্নাবশেষ। নিচে কাপ্তাই লেক। ছোট শুভলং থেকে আমরা আসি আদিবাসী গ্রামে। এখানেও গ্রাম থেকে আমরা কিছুটা ফল খাই, গ্রামবাসীদের সাথে কিছু সময় কাটাই, তাদের ঘরবাড়ি ঘুরে দেখি। খান, আমরা একটু দেখি এটাকে কি বলে দিদি? হুক্কা? হুক্কা বলে না? মজা খেতে অনেক। অবস্থান করছি ছোট ঝর্ণা দেখে এসে এখন আদিবাসী গ্রামটাকে আমরা ঘুরে দেখছি। তো এখানে আদিবাসীদের বানানো বিভিন্ন বসন থেকে শুরু করে তারা অনেক কিছুই বিক্রি করছে এখানে। হ্যাঁ, আমরা যদি একটু দেখাই, অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে, তো দেখেই ভালো লাগছে। এনারা সবাই স্থানীয় বাসিন্দা, এনারা খুব অতিথিপরায়ণ, মিশুক, আবার অনেকে লজ্জাও পাচ্ছে খুবই। ভালো লাগছে এখানে আসতে পেরে। যে ভাইরা খুব টায়ার্ড হয়ে গেছে। ভাই কেমন লাগছে? খুব ক্ষুধার্ত মনে হচ্ছে নিজেকে। ভাই তো পেয়ারা খাচ্ছে, খাওয়ার সময় কথা বলতে হবে। ভাই খাওয়ার সময়। তো এখানে আমরা আদিবাসীদের ঘর দেখতে পাচ্ছি, এখানে মুরগি পালা হচ্ছে দেখছি আর কি, পাহাড়ের উপরে এনাদের বাসা। এনাদের বাসাগুলো খুব সাজানো গোছানো, পরিপাটি এবং সুসজ্জিত, দেখেই খুব ভালো লাগছে। দেখেন কত সুন্দরভাবে সাজানো গোছানো এনাদের বাড়িঘরগুলো। তো এমন জায়গায় যদি কারোর বাড়ি থাকে, দেখেন সামনে হচ্ছে কাপ্তাই লেক, আর ঠিক এই পাহাড়ের উপরে হচ্ছে বাড়ি। তো এই বাড়িতে সৌরবিদ্যুৎ আছে, অনেক সুন্দর করে সাজানো গোছানো। তবে একটা জিনিস লক্ষণীয়, বাড়িতে খুব কাউকে দেখছি না, কারণ সবাই হচ্ছে বেচা বিক্রিতে ব্যস্ত আছে।
কাকা কি মাছ পাইছেন? একটা ছোট বেশি বড় না, খালি গন্যে। আপনার নাম কি? বিমল। বিমল। মাছ ধরেন? কি দিয়ে মাছ ধরেন? কত একটু কত দেখেন না, একটু ভালো করে দেখেন কাকা। ডাবল দাম চান 200 টাকা চাই। ছোট্ট তো কাকা, ছোট হলে 100 টাকা দেয়, 100 টাকা পাবেন না। 150 দেই। দাম দিকি ওইটুকু মাছ এত দাম নিবেন? এখন বর্তমানে আর ইয়ে করে আমরা বিদেশ থেকে আসছি, এমনি দিয়ে দেন। এমনি দিয়ে দেওয়ার কথা। দেন 150 টাকা দিয়ে দেন। তো এমনি মাছ কিরকম পান প্রতিদিন? মাছ পান না প্রতিদিন? পাই নাই। মাঝে মাঝে পান। তো এটা দিয়ে সংসার চলে, তাই তো? কাকার কাছ থেকে মাছ কিনলাম। কাকার নাম কি? বিমল। তো কি মাছ দিবেন আমাদের? কালীবাউস। খেতে কি খুব স্বাদ কালীবাউস? এই যে কাকার কাছ থেকে মাছ নিচ্ছি, কালীবাউস মাছ। আমরা এটা রান্না করে খাবো। এই যে মাছ, উনি এখান থেকে মাছ ধরেছেন। আমরা কাপ্তাই লেকের কালীবাউস মাছ। দেখি মাছটা রাখো। এদিকে নিয়ে আসো বাবা, একটু উপরে তোলো। হ্যাঁ ঠিক আছে। দুপুর গড়িয়ে 3টা বাজে, পেটে ক্ষুধা নিয়ে এগোতে থাকি। ভাগ্যক্রমে এক জেলের সাথে সাক্ষাৎ। তার জালে একটি মাছ ধরা পড়েছে, কালবাউস মাছ। সাইজে কিছুটা ছোট হলেও আমাদের কাছে মহামূল্যবান। কাপ্তাই লেকের মাছ বলে কথা, আনন্দের সাথে মাছ ক্রয় করে আমরা যাই স্বর্গছেড়া রেস্টুরেন্টে। ওরা তাৎক্ষণিক মাছটি রেঁধে দেয় আমাদের, যার স্বাদ অতুলনীয় ছিল। অন্যান্য আইটেম আমাদের মোটেও ভালো লাগেনি, আগে থেকে রান্না করে রেখেছিল। তবে স্রষ্টা ভাগ্যে যা রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট। দুপুরের খাবার শেষে বোট নিয়ে এগোতে থাকি আর চারপাশের দৃশ্য অবলোকন করি। এখানে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সূত্রে জানতে পারি লেকের মাছ বিদেশে রপ্তানি হয়। এলাকার মানুষ কেউ নিজের পরিবার বা ব্যবসার জন্য এই কাপ্তাই লেক থেকে মাছ শিকার করে থাকেন। আমরা জেলেদের ছোট বড় নৌকা দেখি, কেউ জাল টানছে, আবার পাশে কিছু অপেক্ষমান বক পাখির দল দেখতে পাই। এ এক মনোরম দৃশ্য। আমাদের ট্রলার এগিয়ে চলে। পেডাডিংটিং থেকে আমরা বার্ডস আই দিয়ে কাপ্তাই লেককে দেখার চেষ্টা করি। এই হ্রদ প্রাকৃতিক নয়, এটি মানুষ সৃষ্ট। আমরা হয়তো এর সৌন্দর্য উপভোগ করতে এসেছি এখানে পর্যটক হয়ে, কিন্তু লেকটি পাহাড়ি জনগোষ্ঠীর ওপর আরোপিত জোরপূর্বক স্থানচ্যুতির প্রতীক। কর্ণফুলী নদীর উপর নির্মিত কাপ্তাই বাঁধের ফলে এই লেকের সৃষ্টি হয়। পাকিস্তানি আমলে 1956 থেকে 1961 সালের মধ্যে কর্ণফুলী নদীর উপর জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ করা হয়। কাপ্তাই বাঁধ নির্মাণ সম্পন্ন হয় 1962 সালে। এর মাধ্যমে 230
মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এটি একটি আর্থফিল ড্যাম, যার মাঝখানে জল নির্গমন পথ রাখা হয়েছে। বাঁধ দেওয়ার ফলে কর্ণফুলী নদীর পানি আর স্বাভাবিকভাবে নামতে পারেনি। ধীরে ধীরে নদীর উজানের দিকে বিশাল এলাকা পানিতে তলিয়ে গিয়ে এক বৃহৎ জলধার তৈরি হয়েছে। সেই জলধারাই আজকের কাপ্তাই হ্রদ। বাঁধ নির্মাণের ফলে প্রায় 725 বর্গ কিলোমিটার এলাকা পানিতে ডুবে গিয়ে কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়েছে। ভেবে দেখুন, এটি বাংলাদেশের মোট আয়তনের প্রায় 2%। এ সময় প্রায় 54,000 একর উর্বর জমি এবং 220 বর্গমাইল বনভূমি পানির নিচে তলিয়ে যায়। আনুমানিক 18,000 পরিবার, প্রায় 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। এর মধ্যে চাকমা জনগোষ্ঠীর অনেকেই ভারতের ত্রিপুরা ও অরুণাচলে চলে যায়। চাকমা রাজবাড়িও লেকের পানিতে ডুবে যায়, যদিও পরবর্তীতে নতুন রাজবাড়ি রাঙামাটিতে নির্মিত হয়েছে। কাপ্তাই লেক বর্তমানে পর্যটনের জন্য বিখ্যাত। নৌকা ভ্রমণ, দ্বীপ, ঝর্ণা ও পাহাড় ঘেরা এই লেক এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। একই সাথে এটি মৎস্য সম্পদের ভাণ্ডার এবং জলবিদ্যুৎ উৎপাদনের অন্যতম উৎস। একদিনে এই হ্রদ ঘুরে দেখা সম্ভব নয়। জনমুখে জানতে পারি ভালো করে এর অববাহিকা ঘুরতে 7 দিন সময় লাগতে পারে। বিকেল গড়িয়েছে। আমরা চুপি সারে ডিসির বাংলোর পেছনে বিশ্রাম নিচ্ছি। কিছুক্ষণ পর বোটের সময় শেষ হবে। সারাদিনের ক্লান্তি যেন এই শীতল পরিবেশে হারিয়ে গিয়েছে। কি এক নির্মলতা! পরবর্তীতে আমরা জানতে পারি ভাগ্যক্রমে আমরা এমন এক জায়গায় অবস্থান করছিলাম যার পাশেই আগের রাজবাড়িটি ছিল। একজন রবিউল ইসলাম ভাই, আর একজন ভাইয়ের নামটা কি ছোট ভাই? আলী হোসেন। এই ছোট ভাই ছিল আমাদের সাথে, আর রবিউল ইসলাম ভাই ছিলেন মাঝি হিসেবে। রবিউল ইসলাম ভাই, এই কাপ্তাই লেক একজন মানুষ যদি ঘুরতে চায় তাহলে কতদিন সময় লাগতে পারে? আপনার অনেক দিন সময় লাগবে, কারণ এখানের এক একটা স্পট এক এক দিকে, সবগুলো একসাথে দেখা মানে অসম্ভব, পারা যাবে না। আমরা আজকে কোন দিকে গিয়েছিলাম? আমরা তো আজকে শুভলংয়ের দিকে গেছিলাম। আচ্ছা, আর অন্য কেউ যদি কাপ্তাইয়ের দিকে যেতে চায় তাহলে আবার অন্য স্পট দিয়ে যাইতে হবে, আবার রাস্তাটাও অন্য দিকে যাইতে হবে। কাপ্তাই যেতে গেলে তখন স্পটগুলো আবার ভিন্ন স্পট ভিন্ন। আর এখানে হচ্ছে মানে কিরকম এই কাপ্তাই লেকের আয়তন কিরকম? অনেক বড়? জি, অনেক বড়। মানে একজন মানুষের ঘুরতে কয়দিন সময় লাগবে ইঞ্জিন চালিত? যদি আনুমানিক 1 সপ্তাহ পার হবে। 1 সপ্তাহ পার হয়ে যাবে। 8-10 দিনও লাগতে পারে। 8-10 দিন লাগতে পারে বা 1 সপ্তাহ মতো লাগবে। জি, এত বড় আর কি। আপনার স্পিড বোট দিয়ে ঘুরলে 1 সপ্তাহের ভিতর কভার করা যাবে, সম্ভব। আর কান্ট্রি বোট নিয়ে গেলে 1 সপ্তাহে পারা যাবে। তো আপনাদের হচ্ছে এই মানে জীবনযাত্রা কি এটার উপরেই নির্ভরশীল? জি, আমি ছোটবেলা থেকে এরকম মানে পানি দেখতেছেন? জি, ছোটবেলা থেকে। আমার জন্মই এখানে রাঙামাটি, আবার দেশের বাড়ি সিলেট। আচ্ছা, সিলেট। আপনার জন্ম? আমার জন্ম এখানে, আমার দাদা দাদি সিলেট থাকে আর কি। আপনি ছোটবেলা থেকে এখানে হচ্ছে এরকম পানি? জি, এরকম পানি দেখতেছি। আর আমি বোট চালাই, আবার মাঝে মধ্যে মাছও ধরি। মানে বড়শি খেলায় মাছ? জি, মাছ ধরি। ওইখানে আপনার বাইং মাছ, ফলি মাছ, ট্যাংরা মাছ, আয়ের মাছ ওগুলো পাই আর কি। সেগুলো কি বিক্রি করেন না বাসায় খাওয়ার জন্য? বাসায় খাওয়ার জন্য নিয়ে যাই, সদাগরকেও দিয়ে দিই। আমাদের সদাগর আছে। এই দিনে কয়টা করে ট্রিপ মারেন? একটাই? মাঝে মধ্যে 2টা মারতে পারি। আজকে যেমন আর হবে না। সিরিয়াল পর্যটন সিরিয়াল থেকে মারলে এই একটাই মারা যায়। আর মনে করেন আমার এমনি বোট একটা আছে,
মনে করেন নাম্বার দিয়ে দিই, ফোন দিলে কাস্টমার ফোন দিলে ওনাদেরকে রিসিভ করি, বুট নিয়ে ঘুরে নিয়ে আসি, ওরকম আর কি। ছোট ভাই তুমি কি করো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। 4 বানান করো তো। যাই না, আগে যাইতাম। ও আগে যাই, এখনো যাও না? আগে যাইতে আমি আগে পড়তাম। পড়তে। তো তোমার এই মানে ঘুরে বেড়াতে ভালো লাগে? হ্যাঁ। কিরকম ভালো লাগে? এমনি বসে থাকি। এমনি বসে থাকো? তো স্কুলে যেতে ইচ্ছে করে না? যাই না, আগে যাইতাম। কেন যাও না এখন আর? এমনি। এমনি যাও না? তাই? তো তোমার বাড়িতে কে কে আছে? বাবা আছে, ভাই আছে, মা আছে। তোমার ভাই কি করে? একটা মাদ্রাসায় পড়ে আর দুইটা ঘুরে আসে, ছোট ছোট। ছোট ছোট। তুমি এরকম প্রতিদিন ঘুরে বেড়াও? না, মাঝে 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 মাঝে। রবিউল ভাইয়ের সাথে আসো? তারপর রবিউল ভাই যে টাকা দেয় সেটা নিয়ে বাড়িতে দাও, তাই তো? আমার মামতো ভাই লাগে। ও মামাতো ভাই লাগে আর কি। আপন মামাতো ভাই। বাহ, এটা ভালো আর কি। ভালো লাগলো ছোট ভাই তোমাদের সাথে ঘুরে, মজা করলাম অনেক। রবিউল ভাই ধন্যবাদ। বলেন না, কেউ যদি আপনার সাথে আপনার নৌকায় ঘুরতে চায় তাহলে কিভাবে কি করবে? আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আচ্ছা, ওইটা আপনিই বলেছেন। তো বলেন আপনার ফোন নাম্বার বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 016 016 199 199। 939862। আচ্ছা, শুনতে পেয়েছেন আপনারা। কারো যদি দরকার হয় তাহলে রবিউল ভাইয়ের নাম্বার থাকলো, আপনারা ফোন করে এসে ঘুরবেন। বোট ছাড়ার আগে আমরা ঝুলন্ত ব্রিজের ওপারের টিলা থেকে ঘুরে আসি, আনারস আর চা খাই। বেশ ভালো সময় কেটেছে। ট্রলার থেকে ফিরে সকালে যে ব্যাগ হারিয়েছিল সেটি খুঁজে পেতে ট্রলার কর্তৃপক্ষের সাহায্য নিই। তিনি পর্যটন মসজিদের পাশে সিএনজি চালকদের সাথে যোগাযোগ করতে বলেন। সেখান থেকে একজন সিএনজি চালক সহ স্থানীয়রা আমাদের ব্যাগটি খুঁজে পেতে সাহায্য করেন। পরিশেষে দেখা মিলে সেই কাঙ্ক্ষিত ব্যাগের। যে সিএনজিতে এটি হারিয়েছিল সেই সিএনজির চালক ব্যাগটি সযত্নে আমাদের ফেরত দিয়েছে। আমাদের আনন্দ দেখে কে। এরপর আমরা রেস্ট হাউসে ফিরে আসি। রাতে মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত, বের হওয়ার সাহসই হচ্ছিল না। আমরা বৃষ্টি উপেক্ষা করে রাতের খাবারের সন্ধানে বের হই। দেখতে দেখতে প্রথম দিনের সময় কখন পার হয়ে গিয়েছে বুঝতেই পারি নাই। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে আমরা জানার জন্য খুবই আগ্রহী। আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবার প্রতি রইল কৃতজ্ঞতা।